হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ শরীফা এন্ড ওয়েলকাম টু দ্য স্টাডি পয়েন্ট অফিসিয়াল সিটেড বেঙ্গলি। সবাইকে নমস্কার জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। সো ফ্রেন্ডস, আজকের ক্লাসে আমরা আলোচনা করব এনইপি 2020 নিয়ে। তো দেখো, কয়েক বছরের কোয়েশ্চেন অ্যানালাইসিস করে দেখা গেছে যে এই যে এনইপি থেকে বা ন্যাশনাল এডুকেশন পলিসি থেকে বাংলা পেডাগজিতে কখনো কি হয়, একটা বা দুটো কোয়েশ্চেন থেকেই থাকে। তো দেখো, আজকের ক্লাসটাতে আমি তোমাদের এরকম কিছু নোটস দিতে যাচ্ছি যেটাতে কি হবে, তোমার বাংলা পেডাগজিতে এই যে একটা দুটো বা তিনটে কোয়েশ্চেন যে জাতীয় শিক্ষানীতির থেকে এসে থাকে, এটা তো তোমরা সলভ করতেই পাবে। সঙ্গে সঙ্গে কি হবে, তোমার সিটেটের জন্য যেটা সিডিপি সাবজেক্ট আছে সেটার থেকেও কিন্তু 4টে বা 5টা কোশ্চেন এসেই থাকে। তো কি হবে, তোমরা স্কিপ না করে যদি আজকে আমার সঙ্গে থাকো, ভিডিওটা ভালো করে দেখো, তাহলে কি হবে, তোমাদের যে সিডিপি সাবজেক্টের যে 4-5 নাম্বার এটা তোমরা একদমই পেয়ে যাবে। তো দেখো ফ্রেন্ডস, এবার আমরা জেনে নেব যে এই যে এনইপি, যেটা ন্যাশনাল এডুকেশন পলিসিটা আছে 2020, এটা কে শুরু করেছিল, প্রথম থেকে কে কি করেছে, এটার একটা ইতিহাস জেনে নেব। তারপরে এর বৈশিষ্ট্য বা সাধারণ পরিবর্তনগুলো সম্পূর্ণ করে আজকে আমরা ভালোভাবে আলোচনা করব। তো দেখো, প্রথমে আমি বলতে চাচ্ছি এই যে এনইপি, এটার ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল এডুকেশন পলিসি। এটার আমাদের বাংলা টার্মটা হচ্ছে জাতীয় শিক্ষানীতি 2020। কোথা থেকে আসলো আর কে নিয়ে আসলো? সো ফ্রেন্ডস দেখো, যখন আমাদের ভারতটা 1947 সনে স্বাধীন হয়, তখন কি হয়, তারপরে যেটা শিক্ষা ব্যবস্থা ছিল সেটা তো একরকম ছিলই, কিন্তু কি হয়, একটা দেশ যখন স্বাধীন হয় বা তার শিক্ষানীতি বলো, শাসন প্রশাসন বলো, খুব ভালোভাবে চলার জন্য কিছু নীতি নিয়মের মাধ্যমে আমাদের চলতে হয়। নীতি নিয়ম ছাড়া সবকিছু কেমন যেন এলোমেলো হয়। তো দেখো, 1964 সালে কি হয়, আমাদের কোঠারি কমিশন যে আছে, এই কোঠারি কমিশন এরা কি করে, প্রথম জাতীয় শিক্ষানীতি এটা একটা যে থাকা দরকার বা করা দরকার, এরা কি করে গঠন করে দেয়। আমাদের কোঠারি কমিশনের বিষয়ে সিটেটে বিশেষ প্রয়োজন নেই, শুধু আমাদের এতটুকু মনে রাখলেই চলবে যে জাতীয় শিক্ষানীতিটা প্রথম কে এটার উন্মোচন করে বা গঠন করে, সেটা হচ্ছে তোমার কোঠারি কমিশন থেকে 1964 সালে তারা যেটা গঠন করে দিয়েছিল সেটা হয়েছিল। ঠিক আছে, তারপরে দেখো, এই যে কোঠারি কমিশনে যে 1964 সালে এটা আমাদের গঠন করে দিল, এটা তো চালু হতে হবে, বাকি এটাকে খাটাতে হবে দেশের নিয়মে। তো দেখো, এটা প্রথম চালু হয়েছিল 1968 সনে। সে সময়ের প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী। এনার সময় কি করা হলো, প্রথমত চালু করা হলো। এখন আমরা সবাই জানি, প্রথম প্রথম একটা বিষয় বা একটা নীতি নিয়ম যখন আমরা চালু করতে যাই, তখন সেখানে কি হয়, অনেক রকমের সংশোধনীর প্রয়োজন থাকে। তো দেখো, যখন দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হলেন, তিনি হলেন রাজীব গান্ধী। এনার সময় কত সন ছিল তোমরা ভালো করে মনে রাখবে, সেটা হচ্ছে 1986 সন। এই যে 1968 সনে যখন প্রথম শুরু হলো, তারপরে কি করা হলো, রাজীব গান্ধী এনার সময়ে 1986 সনে কি করা হলো, এটাকে সংশোধনী করা হলো, কিছুটা ভালো একটা পরিবর্তন করে নতুন করে শুরু করা হলো। এবার আমরা দেখতে পারবো যে একে কি করা হয়েছিল, তৃতীয়বারের জন্য রিভাইজ করা হয়েছিল, আবার নতুন করে ভালো করে সংশোধনী করা হয়েছিল। সেটা কার দিনে, 1992 সনে। দেখো, পিবি নরসিম্হা রাওয়ের সময়ে কি করা হয়েছিল, এটাকে ভালোভাবে উন্নত করে মডিফাই করা হয়েছিল। আমরা ভালোভাবে জেনে নিলাম যে 1964 সালে এটা গঠন করা হয়েছিল, প্রথম চালু হয়েছিল 1968 সালে, দেন সেকেন্ড বারের মতো সংশোধনী করা হয় 1986 সালে, অ্যান্ড থার্ড টাইম 1992 সনে এটাকে কি করা হয়, পিবি নরসিংহ রাওর সময়ে মডিফাই করা হয়। আমি এক্ষুনি বললাম যে কোঠারি কমিশনে 1964 সালে যখন এটাকে গঠন করে, তখন কিন্তু ডিরেক্ট এই যে এনইপি আমরা 2020 যে পড়ছি, এটা কিন্তু নাম ছিল না। এটা নাম ছিল তোমার জন্য এনপিই, যেটা হচ্ছে নিউ পলিসি অন এডুকেশন, এটা নাম ছিল তার। ঠিক আছে, তারপরে 2020-এ এটাকে মডিফাই করে ভালো করে উন্নত করে এর নাম দেওয়া, নতুন নাম দেওয়া হয়েছে ন্যাশনাল এডুকেশন পলিসি। তো দেখো, এবার আমরা ভালোভাবে জানবো যে আসলে এনইপিটা কি। তো প্রথমত আছে, এনইপি 2020-এর পুরো নাম হলো জাতীয় শিক্ষানীতি 2020, যেটাকে ইংরেজিতে বলা হয় ন্যাশনাল এডুকেশন পলিসি 2020। এবার 2 নম্বরে দেখো, এটি ভারতের শিক্ষার উন্নতি ও পরিবর্তনের জন্য ভারত সরকার কর্তৃক প্রণীত এটি একটি নীতি। তো অবভিয়াসলি ভারতীয় যেটা জাতীয় শিক্ষানীতি, সেখানে কি হবে, যে এই যে আমাদের শিক্ষা ব্যবস্থাটা আছে, এটাকে নতুনভাবে পরিবর্তন করে উন্নত করে, যাতে করে কি হয়, প্রত্যেকজন শিক্ষার্থীর জন্য বা তাদের আগ্রহ চাহিদা এগুলোকে সবকিছু জুড়ে যাতে শিক্ষানীতিটা খুব ভালোভাবে চলে, সেটার ব্যবস্থা করা। তো 3 নম্বরটি দেখো, এই নীতিতে শিক্ষার বিভিন্ন দিক যেমন
পাঠ্যক্রম, শিক্ষাদান পদ্ধতি এবং মূল্যায়ন ব্যবস্থার পরিবর্তন প্রস্তাব করা হয়েছে। তো দেখো, শিক্ষার বিভিন্ন দিক, যেরকমটা পাঠ্যক্রম কিভাবে একটা বানানো উচিত। আমরা আগেও দেখেছি যে একজন শিক্ষার্থীর চাহিদা বা আগ্রহ হিসেবে কি করতে হয়, তাদের পাঠ্যক্রমগুলো বানাতে হয়। তো হয়তো প্রথমে ছিল না, তারপরে পরিবর্তন কি করা হয়েছে, পরিবর্তন করে বাচ্চাদের চাহিদা বা আগ্রহ অনুসারে তাদের পাঠ্যক্রমগুলো বানানো হয়েছে। বা শিক্ষাদান পদ্ধতি, মূল্যায়ন, যেটা আমরা দেখেছি ইভালুয়েশন, পরীক্ষা সম্পর্কীয়, যে আগে পরীক্ষার ব্যবস্থাটা কি খুব লেন্দি প্রসেস ছিল, এখন সেরকমটা নেই, অনেকটা সহজ করে ভালোভাবে যাতে শিক্ষার্থীরা ভালোভাবে বুঝতে পারে তার ব্যবস্থা করা হয়েছে। 4 নম্বরে দেখো, 26 আগস্ট 2020 তারিখে কি করা হয়, কেন্দ্রীয় সরকার ইসরো হচ্ছে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, যেটাকে প্রাক্তন বিজ্ঞানী ডক্টর কে কস্তুরী রাঙ্গন, ইনি একজন বিজ্ঞানী ছিলেন, ইনি মহাকাশের বিজ্ঞানী ছিলেন। তার কি করা হয়েছে, তার প্রতিবেদনের ভিত্তিতে এই যে এনইপি যেটা আছে এটা অনুমোদিত করা হয়েছে 2020-এর 26 অগস্টে। এটা কিন্তু ভালোভাবে মনে রাখতে হবে। তো দেখো, আমরা এনইপির বিষয়ে এখানে কি কি দেখলাম। প্রথমে দেখলাম তার পুরো নামটা কি, শর্ট ফর্ম ফুল ফর্মটা তোমরা ভালোভাবে মনে রাখবে। তারপর এটি কিসের জন্য করা হয়েছে, যে জাতীয় শিক্ষানীতিটা ভালোভাবে, ভারতীয় যেটা শিক্ষা আছে এটা, এগুলো নীতি নিয়ম ভালোভাবে করার জন্য এটা প্রণয়িত করা হয়েছে। এই নীতিতে কি কি পরিবর্তন করা হয়েছে, পাঠ্যক্রম, তারপর হচ্ছে শিক্ষাদান পদ্ধতি, আর হচ্ছে মূল্যায়ন, এটা মনে রাখবে। আর 4 নম্বরে হচ্ছে এই যে ডক্টর কে কস্তুরী রাঙ্গন, যে একজন মহাকাশ বিজ্ঞানী ছিল, তার প্রতিবেদনের ভিত্তিতে এটা অনুমোদন করা হয়। কবে করা হয়েছে, 2020 সালের তোমার 26 অগস্টে। এটা তোমরা ভালোভাবে মনে রেখে নেবে। এবার আমরা দেখবো, দেখো এই যে এনইপির কিছু সাধারণ বৈশিষ্ট্য বা সাধারণ পরিবর্তন তোমরা বলতে পারো, এগুলো কি কি ছিল। প্রথমে দেখো, এটা কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন, যাকে ইংরেজিতে বলা হয় মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, যার শর্ট ফর্ম হচ্ছে MHRD। কখনো কখনো শর্ট ফর্মে যদি MHRD থাকে তাহলে তোমরা বুঝবে যে এটা মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের কথা বলা হয়েছে। এবার কথা হচ্ছে যে এই যে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন, এটা ছিল তার পুরনো অর্গানাইজেশন। যে এই যে এনইপিটা একটা অর্গানাইজেশন থেকে এটাকে বিলং করতে হবে, সেটা হচ্ছে যে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়নের আন্ডার থেকে প্রথমে কি করা হয়েছিল, এটাকে করা হয়েছিল। কিন্তু তারপর এটার নাম পরিবর্তন করে কি করা হয়েছে, আর একটি নতুন নাম রাখা হয়, সেটা হচ্ছে ডিরেক্ট শিক্ষা মন্ত্রক। শর্টকাটে সেটার নাম রেখেছে মিনিস্ট্রি অফ এডুকেশন। এখন মিনিস্ট্রি অফ এডুকেশন নামের অর্গানাইজেশন যেটা আছে, সেটা থেকে কি করা হয়, এনইপিটাকে তোমার প্রণয়ন করা হয় বা তারা এটাকে চালিয়ে নেয়। তারপর দেখো, 2 নম্বরটা হচ্ছে, আগে ছিল 6 থেকে 14 বছর পর্যন্ত, যে এটা তোমার বাধ্যতামূলক শিক্ষা। একটা বাচ্চা 6 থেকে 14 বছর অবধি স্কুলে তাকে যেতেই হবে বা পড়াশোনা করতেই হবে। সেটার পরিবর্তে নতুন করে এটা কি করা হয়েছে, 3 থেকে 18 বছরের বাচ্চাদের আরটির মানে আনা হয়েছে। এটা সহজ কথা হচ্ছে, আগে আমরা জানতাম 6 থেকে 14 বছরের বাচ্চা তারা স্কুলে যেতেই হবে, পড়াশোনা শিখতেই হবে। কিন্তু এই যে এনইপি মতে এটাকে পরিবর্তন করে কি করা হয়েছে, 3 বছর থেকে 18 বছর পর্যন্ত তার শিক্ষা, যেটা তুমি প্রাথমিক স্তর থেকে শুরু করে মাধ্যমিক স্তর পর্যন্ত বা উচ্চ মাধ্যমিক পর্যন্ত, এটা কি করা হয়েছে, বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। ঠিক আছে। 3 নম্বরটা দেখো, মেয়েদের শিক্ষা ব্যবস্থায় বিশেষ গুরুত্ব দিয়েছে। হ্যাঁ, যে এই যে এনইপিটা আছে, এনইপি মতে সরকারে কি করেছে, যারা মেয়েরা থাকবে, ছেলে মেয়ের শিক্ষার ক্ষেত্রে সমান গুরুত্ব দিতে হবে। তারপর দেখো 4 নম্বরটা হচ্ছে, ডিজিটাল শিক্ষাকে গুরুত্ব দিতে ন্যাশনাল এডুকেশনাল টেকনোলজি ফোরাম NETF তৈরি করা হয়েছে। এবার আমাদের শিক্ষা ব্যবস্থা আরো বেশি করে উন্নত করার জন্য এটাকে কি করা হবে, ডিজিটাল করা হবে। মানে অনলাইন ব্যবস্থা বা অনলাইন যুগে তাদেরকে শিক্ষা দেওয়া, অডিও ভিডিও ডিজিটাল যত কিছু আছে আর কি, এগুলো দেওয়ার জন্য নিশ্চয়ই একটা যে কোনো একটা ডিপার্টমেন্ট তৈরি করতে হবে, যে ডিপার্টমেন্টে এই যে ডিজিটাল যেটা শিক্ষা ব্যবস্থা সেটাকে কি করবে, হ্যান্ডেল করবে, বাকি তারা চালিয়ে নেবে। সেটার মানে তোমার শর্ট ফর্ম হচ্ছে NETF, আর ফুল ফর্মটা হচ্ছে ন্যাশনাল এডুকেশনাল টেকনোলজি ফোরাম। 5 নম্বরটা পরিবর্তন দেখতে পাবো, সেটা হচ্ছে জিডিপির 6% শিক্ষা ব্যবস্থায় খরচ করা হয়। মানে একটা শিক্ষা ব্যবস্থাতে যেহেতু একটা খরচের সিস্টেম আছে, এখানে কি করা হবে, 6% খরচ করা হবে। এবার দেখো 6 নম্বরটা আছে, শিক্ষার জন্য নতুন একটা রেগুলেটরি বডি, যেটাকে বলা হয় ন্যাশনাল এডুকেশন কমিশন, যেটার ফুল মানে বাংলা টার্ম যেটা, সেটা হচ্ছে যে রাষ্ট্রীয় শিক্ষা আয়োগ একটা গঠন করা হবে নতুন করে, আর সেটা শিক্ষা আয়োগের প্রধান হবে আমাদের প্রধানমন্ত্রী বা প্রাইম মিনিস্টার। আমরা প্রথমে দেখলাম এনইপি 2020 যেগুলো সাধারণ বৈশিষ্ট্য বা পরিবর্তনগুলো। এবার আমরা দেখব স্কুল স্তরে কি কি পরিবর্তন হয়েছিল। আর এই যে পরিবর্তনটা তোমাদের দেওয়া হয়েছে, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এখান থেকে কি হয়, কোয়েশ্চেন আসার চান্স থাকে, তো তোমরা ভালোভাবে দেখে নাও।
প্রথমটা হচ্ছে যে নতুন শিক্ষা ব্যবস্থা। এই যে পুরনো শিক্ষা ব্যবস্থার পরিবর্তে কি করা দেওয়া হয়েছে, এখানে নতুন শিক্ষা ব্যবস্থা। এই যে নতুন শিক্ষা ব্যবস্থার ভিতরে কি কি করা হয়েছে এখন আমরা দেখব। দেখো, পুরনো শিক্ষা ব্যবস্থা 10+2 পরিবর্তে একটি নতুন, যেটা 5+3+3+4 শিক্ষা ব্যবস্থা চালু করা হয়েছে, যা শিশুর প্রারম্ভিক শৈশবকাল থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত শিক্ষার বিভিন্ন স্তরকে অন্তর্ভুক্ত করে। এবার কথা হচ্ছে যে পুরনো যেটা শিক্ষা ব্যবস্থা সেটা হচ্ছে 10+2, 1 থেকে নিয়ে ক্লাস 10 অবধি প্লাস উচ্চ মাধ্যমিক, যেটাকে হায়ার সেকেন্ডারি বলা হয়। সেটা কি করা হয়েছিল, সোজাসুজি যে একটা বাচ্চা বা একজন শিক্ষার্থী প্রথমে প্রাইমারি স্কুলে নাম ভর্তি করবে 6 বছরে, ক্লাস 10 অবধি সোজাসুজি ভাবে পড়বে, তারপরে হায়ার সেকেন্ডারি পড়বে বা শেষ, হায়ার সেকেন্ডারি পড়ার পর শেষ। এবার কিন্তু নতুন এনইপিতে কি করা হয়েছে, এই যে পুরনো 10+2 পরিবর্তে একটা নতুন এই যে 5+3+3+4 শিক্ষা ব্যবস্থা চালু করা হয়েছে, যেটা কোথা থেকে শুরু করে, একদম প্রারম্ভিক শৈশবকাল থেকে, যেটা নাকি 3 বছর থেকে শুরু হয়। প্রথমে ছিল তোমার 6 বছরে তুমি বাচ্চাকে স্কুলে এডমিশন করিয়ে দিতে হয়, কিন্তু এখন 6 বছরের জায়গায় কি করা হয়েছে, 3 বছর থেকে প্রারম্ভিক শৈশবকাল থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত, একদম হায়ার সেকেন্ডারি পর্যন্ত এই মানে বিভিন্ন স্তরকে অন্তর্ভুক্ত করেছে। এবার আমরা দেখব এনইপির যে এই যে নতুন শিক্ষা ব্যবস্থায় যেটা 5+3+3+4 দেওয়া হয়েছে, সেটার মানে ফুল ডিটেলসটা আমরা জেনে নেব যে কত বছরের বাচ্চারা কোন কোন স্টেজে যাবে আর কি। তো দেখো, প্রথমে আছে 5 বছরের। এই স্টেজে কোন বাচ্চারা যাবে, এই স্টেজে যাবে 3 থেকে 8 বছরের ভিতর। এই যে 3 থেকে 8, এই যে 5টা বছর এই বাচ্চারা থাকবে, যাকে বলা হবে ফাউন্ডেশনাল স্টেজ। দেখো, কোয়েশ্চেনে তোমার বাংলা টার্ম যদিও দেওয়া থাকে, কখনো কখনো কি হয় এলোমেলো লাগে বা মনে থাকে না। এক্ষেত্রে তোমরা যদি এই যে ইংরেজি টার্ম যেগুলো আছে ভালোভাবে মনে রাখো, তখন কিন্তু আর পরীক্ষাতে অসুবিধা হবে না। তো দেখে নাও, এই যে 3 থেকে 8 বছরের ভিতরের বাচ্চারা, এদেরকে বলা হয় ফাউন্ডেশনাল স্টেজ, যেটা প্রথম স্টেজ। এই স্টেজে বাচ্চারা কি হবে, প্রথম 3 বছর পড়বে অঙ্গনবাড়িতে, আর 2 বছর পড়বে প্রথম শ্রেণী ও দ্বিতীয় শ্রেণী, যেটা প্রাইমারি স্কুলে। তো দেখো, অঙ্গনবাড়িতে 3 বছর প্লাস প্রাইমারি স্কুলের প্রথম শ্রেণী ও দ্বিতীয় শ্রেণীতে 2 বছর, 3 যোগ 2 হচ্ছে তোমার এখানে 5 বছর হয়ে গেছে। তারপর দেখো, এই যে 3 যেখানে আছে, এই 3টা এখানে হচ্ছে যে 8 থেকে 11 বছর অবধি কোন বাচ্চারা থাকবে, এটাকে বলা হবে প্রিপ্যারাটরি স্টেজ। এটা হচ্ছে এটার সেকেন্ড স্টেজ, যাকে বলা হয় প্রিপ্যারাটরি স্টেজ। এই স্টেজে থাকবে 11 থেকে 8 থেকে 11 বছরের বাচ্চারা, যারা কি করবে, ক্লাস 3, 4, 5 পড়বে। এই যে 3টা ভাগ করা থাকবে, প্রাইমারি স্কুলে 3, 4, 5 অবধি পড়বে। তারপর দেখো, আবার যেটা 3 আছে, এই যে 3, এই 3টা হচ্ছে তোমার 11 থেকে 14 বছর পর্যন্ত, সেটা হচ্ছে তোমার মিডল স্টেজ। এটা কিন্তু এমই সেকশনে গেল, ঠিক আছে, এটা মিডল স্টেজ বলা হবে। এই ক্লাসে এই স্টেজের বাচ্চারা থাকবে তোমার ক্লাস 6, 7 অ্যান্ড ক্লাস 8 অবধি পড়বে বাচ্চারা। তারপর দেখো, যেটা 4 নম্বর স্টেজ, সেটা এই যে 5+3+3 আমরা 3টা দেখে নিলাম। তারপর হচ্ছে লাস্ট হচ্ছে তোমার 4। এই 4 হচ্ছে এই 4-এ এই 4 বছরের স্টেজে কারা কারা থাকবে, 14 থেকে নিয়ে 18 বছরের বাচ্চারা থাকবে বা শিক্ষার্থীরা থাকবে। এটাকে বলা হবে সেকেন্ডারি স্টেজ, কারণ এই স্টেজে থাকবে তোমার 4টি ক্লাস, সেটা হচ্ছে 9, 10 ফার্স্ট ইয়ার অ্যান্ড সেকেন্ড ইয়ার। এই যে 4 নাম্বারটা হচ্ছে তোমার নতুন করে এটা অ্যাড করে দিয়েছে, এই সম্পূর্ণটাই প্রথম 5 বছর থাকবে ফাউন্ডেশনাল স্টেজ। তোমরা এইভাবে সহজভাবে মনে রাখবে। দেখো, প্রথম যেটা 5 আছে সেটা হচ্ছে 3 থেকে 8 বছরের বাচ্চারা থাকবে, সেটাকে বলা হয় ফাউন্ডেশনাল স্টেজ, যেখানে বাচ্চারা 3 বছর অঙ্গনবাড়িতে পড়বে আর 2 বছর প্রথম শ্রেণী ও দ্বিতীয় শ্রেণীতে পড়বে। এই হলো তোমার 5 বছর। পরের 3 বছরে যাবে তোমার 8 থেকে 11 বছর, যেখানে থাকবে ক্লাস 3, 4, 5 অবধি। তারপর থাকবে 3 বছর, সেটা হচ্ছে তোমার 11 থেকে 14 বছর, যেটাকে বলে মিডল স্টেজ, এমই সেকশনটা। সেখানে থাকবে তোমার ক্লাস 6, 7 অ্যান্ড 8। আর লাস্ট সেকশন যেটা স্টেজ হচ্ছে তোমার 4 বছর, সেটা হচ্ছে তোমার 14 থেকে 18 বছর, যেটাকে সেকেন্ডারি স্টেজ বলা হবে, যেখানে থাকবে ক্লাস 9, 10 ফার্স্ট ইয়ার অ্যান্ড সেকেন্ড ইয়ার। কখনো কখনো প্রশ্নে কি করা থাকে, তোমার এই যে স্টেজগুলি যে আছে, এই স্টেজগুলির নাম দেওয়া থাকে
আর অপশনে কিন্তু বয়স দেওয়া থাকে বা ক্লাস দেওয়া থাকে, সেটাকে কি করতে হয়, মিলিয়ে নিতে হয়। এবার আমরা দেখে নেব দ্বিতীয়টি পরিবর্তন, সেটা হচ্ছে ভাষার নীতি। এই নীতিতে মাতৃভাষা ও আঞ্চলিক ভাষার গুরুত্ব দেওয়া হয়েছে। শিক্ষার মাধ্যম হিসাবে ইংরেজি বাদেও আঞ্চলিক ভাষাকেও উৎসাহিত করা হয়েছে। এখানে এটাই বলতে চাচ্ছে যে শিক্ষকরা ইংরেজি বাদেও বাচ্চাদের কি করতে পারবে, বাংলা ভাষার এই যেটা মাতৃভাষা ও আঞ্চলিক ভাষাটা ইউজ করতে পারবে বা ব্যবহার করতে পারবে। তারপর দেখো দক্ষতা ভিত্তিক শিক্ষা। এখানে কি বলা হয়েছে, এনইপি 2020 শিক্ষার্থীদের কর্মজীবনের জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জনে জোর দেওয়া হয়েছে। মোটামুটি একটা শিক্ষা ব্যবস্থাতে শিক্ষার্থীরা কি ভালোভাবে কি দক্ষতা অর্জন করলে অল্প বয়সে খুব ভালো ভালো কামের সঙ্গে জড়িত হয়ে তারা কি করতে পারবে, তাদের কর্মজীবন শুরু করতে পারবে, তার উপরেও কিন্তু কি করা হয়েছে, জোর দেওয়া হয়েছে। তারপর 3 নম্বরটা দেখো যে শিক্ষার সুযোগ বৃদ্ধি। এবার কথা হচ্ছে যে আমরা ভারতবর্ষে বসবাস করি, এখানে সবাই যে ধনী সেরকমটা না, অনেক গরিব পরিবারের শিক্ষার্থীরাও থাকে। তখন কি করা হয়, যারা মেধাবী স্টুডেন্ট কখনো কখনো পড়াশোনার যেটা খরচা সেটা চালাতে পারে না তারা, গার্জিয়ানরা বা বাবা মায়েরা, তখন কি হয়, অনেক অনেক ছোট ছোট বাচ্চারা এই যে শিশু শ্রমিক যাকে বলে সেটার সঙ্গে জড়িত হয়ে যায়, যে ছোট ছোট বাচ্চারা কাজ করতে লেগে পড়ে অভাবের জন্য। তখন কি করা হয়েছে দেখো, এই যে শিক্ষার সুযোগ বৃদ্ধি, এই যে এনইপিতে আছে, এখানে ভালো ভালো যেগুলো বিশেষ চাহিদা সম্পন্ন বাচ্চা তাদের জন্য উপযুক্ত ব্যবস্থা করা হয়েছে বিভিন্ন ধরনের স্কলারশিপের মাধ্যমে। ঠিক আছে, তারপর 5 নম্বরটা হচ্ছে মূল্যায়ন পদ্ধতি, পরীক্ষা। যেটা আগের এনপিই ছিল সেটার পরীক্ষার ব্যবস্থাটা কিরকম ছিল, যে বছরে একটা পরীক্ষা হবে। তখন কি হয় দেখো, সারা বছর পড়াশুনো করে যখন বছরের শেষে পরীক্ষা দিতে যাবে শিক্ষার্থীরা, তখন কিন্তু অটোমেটিক একটা ভয় লাগে যে পরীক্ষা হবে, পরীক্ষাতে কি বা আসবে, কি রকম আসবে, এই রকমটা। কিন্তু সেখানে কি করা হয়েছে দেখো, এই নীতিতে পরীক্ষা নির্ভর মূল্যায়ন পদ্ধতির পরিবর্তে ধারাবাহিক এবং সামগ্রিক, ধারাবাহিক যেটা কন্টিনিউয়াসলি আমরা বাংলা পেডাগজিতে পড়তে দেখেছি, কি দেখেছি, ফরমেটিভ ইভ্যালুয়েশন, যেটা কি হয় ধারাবাহিকভাবে কন্টিনিউয়াস ভাবে হতেই থাকে। এই যে মূল্যায়ন পদ্ধতির উপর গুরুত্ব আরোপ করা হয়েছে, যেটা বছরের শেষে একবার পরীক্ষা হতো, যেটা দেখে বাচ্চারা ভয় পেত বা শিক্ষার্থীরা ভয় পেত, সেটার পরিবর্তে কি করা হয়েছে, একটা ধারাবাহিক বা সামগ্রিক মূল্যায়নের ব্যবস্থা করা হয়েছে, যেখানে বাচ্চারা ইউনিট টেস্ট দেবে, তারপর 6 মাহিলির কোয়েশ্চেনের অ্যান্সার পরীক্ষা দেবে, তারপর বছরে কিয়া। তখন কি হবে, এই যে ছোট ছোট পরীক্ষাগুলো দেওয়ার পর বাচ্চাদের মনে পরীক্ষার সম্পর্কে যেটা ভয় থাকবে সেটা কিন্তু থাকবে না। তখন তারা কি করবে, ছোট ছোট পরীক্ষার মাধ্যমে বিষয়গুলো ভালোভাবে জানতে জানতে তারা বছরকিয়া যেটা পরীক্ষা হবে সেটা কিন্তু ভালোভাবে দিতে পারবে। সেটার উপরেই লক্ষ্য করে এই যে মূল্যায়ন যে পদ্ধতিটা আছে, এটা কিন্তু এই এনইপিতে কি প্রয়োগ করা হয়েছে, যাতে করে বাচ্চারা পরীক্ষা দেখে ভয় না পায়। আমরা এতক্ষণ এনইপির যেগুলো সাধারণ বৈশিষ্ট্য বা স্কুল স্তরে বৈশিষ্ট্যগুলো দেখলাম বা পরিবর্তনগুলো দেখলাম, সেগুলোর বাইরেও এই যে তোমার এনইপিতে এই কথাগুলো দেওয়া আছে। প্রথমত দেওয়া আছে দেখো ত্রিস্তরীয় মূল্যায়ন, যেটা মূল্যায়নের ক্ষেত্রে বা পরীক্ষার ক্ষেত্রে ছাত্রছাত্রীরা কি হবে, ত্রিস্তরীয় মূল্যায়ন করবে। সেটা কি করে করবে, যে ছাত্রছাত্রীরা বা শিক্ষার্থীরা নিজেদেরকে নিজেই মূল্যায়ন করবে, সে কতটুক জানলো কতটুক বুঝলো। ও সহপাঠীয় মূল্যায়ন, যে এটাকে তুমি বলতে পারো যে একজন বাচ্চা আরেকজন বাচ্চাকে, বন্ধু বান্ধবী থাকে ক্লাসে, সহপাঠীয় একজনে আরেকজনকে মূল্যায়ন করবে বা দেখাবে, বোঝাবে, এবং শিক্ষক শিক্ষিকারা কি করবে, মূল্যায়ন করবে, যেটা ফরমেটিভ ইভ্যালুয়েশন বলো বা সাবমেটিভ ইভ্যালুয়েশন বলো, এগুলোকে বোঝানো হবে, যেখানে শিক্ষক শিক্ষিকারা বাচ্চাদেরকে কি করবে, মূল্যায়ন করবে। এটা গেল তোমার প্রথমটা। তারপর দ্বিতীয়টা হচ্ছে তোমার প্রথম শ্রেণীর শিশুদের জন্য প্লে বেসড মেথডের রূপরেখা। সেটা হচ্ছে যে যেহেতুকে প্রথম শ্রেণীতে বাচ্চা ছোট থাকে, খুবই ছোট, সেক্ষেত্রে তাদের কি করতে হবে, খেলার মাধ্যমে, সেখানে তাদেরকে চাপ দেওয়া যাবে না, খেলার মাধ্যমে তাদের কি করতে হবে, শিক্ষা প্রদান করতে হবে। দেন 3 নম্বরটায় আছে তোমার শিক্ষার মূল লক্ষ্য জ্ঞান বৃদ্ধি নয়, যে শুধু পড়তেই হবে অনলি শুধু নলেজ বা জ্ঞানটা তোমার আহরণ করতে হবে, সেরকম কোনো কথা নয়। এখানে কি করতে হবে, চরিত্র গঠন ও সর্বাঙ্গীন বিকাশ, অলরাউন্ড ডেভেলপমেন্ট বলা যেতে পারে এখানে, যেখানে একটা সমাজে বা একটা পরিয়ালে থাকতে গেলে কি ভালোভাবে একটা চরিত্র ব্যবহার ভালো করতে হবে, ছোটদের সঙ্গে ভালো মিশতে হবে, বড়দের সম্মান করতে হবে, তাদের সঙ্গে ভালোভাবে মিশতে হবে, এটাকে বলে চরিত্র গঠন। ও সর্বাঙ্গীন বিকাশ বলতে কি কি বোঝায় দেখো, ক্রিটিক্যাল থিঙ্কিং, হলিস্টিক ডেভেলপমেন্ট,
ইনকোয়ারি বেসড, দেন ডিসকভারি বেসডের ওপর বেশি গুরুত্ব দেওয়া হবে। এই যে ওয়ার্ডগুলো তোমরা দেখছো, এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এগুলো কোয়েশ্চেনে যখন দেওয়া থাকবে, তখন তোমাদের যদি কোয়েশ্চেনে ব্রেকেটে কোনো অপশনে যদি ক্রিটিক্যাল থিঙ্কিং, যেটা বিভিন্ন ধরনের চিন্তাধারার কথা থাকবে, সেখানে হলিস্টিক ডেভেলপমেন্ট, সব রকমের ডেভেলপমেন্টের কথা দেওয়া থাকবে, ইনকোয়ারি বেসড যেটা অনুসন্ধানমূলক থাকবে, যে কোথা থেকে হলো, কিভাবে হলো, হাতে কাজে যেটা শিক্ষার্থীরা শিখে সেটার কথা বলা হয়েছে এখানে। ইনকোয়ারি বেসড, অনুসন্ধান করবে, হাতে কাজে শিখবে, হাতে কামে শিখবে। তারপর ডিসকভারি, এখানেও কি করবে বাচ্চারা, অনুসন্ধান করবে, নতুন বস্তুর খোঁজ করবে, একটা বিষয় থেকে আরেকটা বিষয় তৈরি করার চেষ্টা করবে। এই যে বস্তুগুলো, এই বিষয়গুলো, এই ওয়ার্ডগুলো কিন্তু সম্পূর্ণটাই কি হবে, পজিটিভ ওয়ার্ড বলে ধরা হবে, যেগুলোর একটা শিক্ষার্থী বা একটা বাচ্চার জন্য খুবই প্রয়োজনীয়। আর এগুলো দেওয়া হয়েছে কি, বাচ্চারা যাতে ভালোভাবে পড়াশুনো করে এগিয়ে যেতে পারে, তাদের ভবিষ্যৎ যাতে উজ্জ্বল হয় ও উন্নতির সঙ্গে তারা এগিয়ে যেতে পারে, এগুলোর প্রতি লক্ষ্য রেখে কি করা হয়েছে, এনইপিতে এই বিশেষ বিষয়গুলো এগুলো অন্তর্ভুক্তি করা হয়েছে। সো ফ্রেন্ডস, আজকে ছিল এনইপির এই ক্লাসটা এরকম। তো দেখো, আমি যতটুকু তোমাদের পড়ালাম বা দেখালাম, যতটুকু নোটস দেওয়া হয়েছে, আমি বারবার বলছি যে তোমাদের যতটুকু প্রয়োজনীয় আমি ততটুকুই দিচ্ছি, ওভারলোড দিতে চাচ্ছি না, ঠিক আছে? তো এগুলো তোমরা ভালোভাবে পড়ে নেবে। সামনের ক্লাসগুলোতে আমরা কোয়েশ্চেন অ্যান্সার আলোচনা করব, যেগুলো থাকবে তোমার প্যাডাগজির থেকে থাকবে। প্লাস তো আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে তোমার পেপার 1 এবং পেপার 2-র কোয়েশ্চেন থাকবে, সঙ্গে যে ল্যাঙ্গুয়েজ 1 থাকবে এবং ল্যাঙ্গুয়েজ 2-র কোয়েশ্চেনগুলো আমরা সম্পূর্ণ আলোচনা করব 2018 থেকে নিয়ে 2024 অবধি। তো দেখো ফ্রেন্ডস, আমি তোমাদেরকে বলেছিলাম যে তোমাদের যতটুকু প্রয়োজন আমি ততটুকু দেব। তোমরা যদি মনোযোগ সহকারে স্কিপ না করে আমার সঙ্গে থাকো, ভালোভাবে পড়ো, তাহলে কি হবে, এই যে বাংলা সাবজেক্টে তোমরা 26, 27, 28 কোনো ব্যাপার না, তোমরা 25-এর মানে উপরেই থাকবে সব সময়, এটা নিঃসন্দেহে আমি বলতে পারি। কারণ ভালোভাবে পড়লে সব সময় যেটা ফলাফল হয় সেটা খুব ভালোই হয়। আর দেখো, এই যে কোয়েশ্চেন অ্যান্সারগুলো, বাকি এই যে আমি ক্লাসগুলো দিয়েছি, এগুলো কিন্তু দেখতে হবে, কারণ প্র্যাকটিস করলেই তুমি ভালো একটা ফলাফল আনতে পারবে। আজকের ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।